অপারেশন থিয়েটারে একজন সার্জন সাধারণত কি কি বিষয় নিয়ে চিন্তা করে থাকেন? তিনি কিন্তু প্রথমেই ভাবেন সার্জারির যে পেশেন্টটি রয়েছেন তিনি আসলে কতটুকু সুস্থভাবে বাড়ি ফিরতে পারবেন এবং তিনি কত সফলজনকভাবে সেই সার্জারিটি সম্পন্ন করতে পারবেন। ঠিক একইভাবে কিন্তু সেই রোগীটিও চিন্তা করে থাকেন কতটা দ্রুত তিনি বাড়ি ফিরতে পারবেন এবং সার্জারি পরবর্তী সময়টাতে কোনো কি পেইন তার থাকবে। এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি RTV নিয়মিত ব্র্যান্ড নিউ শো মেডিক্যাফে পাওয়ার বাই নেভিয়ান লাইফ সায়েন্স পিএলসি এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত দীপা। দর্শক, আমাদের অনুষ্ঠানের আজকের অতিথি হচ্ছেন প্রফেসর ডক্টর M.A. মোতালেব হোসেন, প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ সার্জারি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। স্যার, এখন যেহেতু রমজান মাস চলছে, আমরা তো কম বেশি সবাই কিন্তু জানি যে রমজানে কিন্তু আমাদের জীবনযাত্রার বিশাল একটা পরিবর্তন হয়। আমাদের খাদ্য অভ্যাস, আমাদের ঘুমের প্যাটার্ন, আমাদের যে কর্মঘণ্টা সেটাও একটু কম বেশি হয়ে থাকে। আপনি যদি আপনার অভিজ্ঞতা থেকে যদি আমাদেরকে বলতেন যে এই রমজানের সময়টাতে আমরা আসলে আমাদের লাইফস্টাইলটাকে কিভাবে লিড করলে আমরা সুস্থ থেকেও আমরা রোজা রাখতে পারবো। আসলে রমজানে একটা স্পেশাল চেঞ্জ হয় বডিতে, কারণ নর্মালি আমরা ডেইলি 3 বার করে মিল টেক করি, কিন্তু রমজানে দেখা যায় যে আমরা সেহরি খাওয়ার পর আর সারাদিন কিন্তু আমাদের খাওয়ার কোনো সুযোগ নাই। এই ক্ষেত্রে আমাদের একটু মডিফাইড ওয়েতে চলতে হয়, যাতে করে আমরা এই স্পেশালি কতগুলো সিচুয়েশান, যেমন খুবই বেশি যেন তৃষ্ণা না লাগে বা বেশি ক্ষুধা না লাগে, এই জন্য আমরা সেহরির সময় কিন্তু অ্যাডিকুয়েট পরিমাণ খেয়ে নিই। এবং এটা এক সময় সাধারণত ফার্স্ট এবং সেকেন্ড রোজাতে কিছুটা অসুবিধা হয়, কিন্তু সাবসিকুয়েন্টলি এটা বডি এমনভাবে অ্যাডজাস্ট করে নেয় যে আমাদের সাধারণত তেমন কোনো ক্ষতি হয় না। কিন্তু বডিতে যদি কোনো সার্জিক্যাল ডিজিজ থাকে অথবা আগেকারই কোনো জানা কোনো অসুখ থাকে, সেগুলোর ব্যাপারে একটু কেয়ারফুল হতে হয়। তাহলে আমরা কিন্তু প্ল্যান করে যেন এই রোজার কারণে কমপ্লিকেটেড না হয়ে যেতে পারে এই ডিজিজগুলো, এইটার ব্যাপারে আমরা সচেতন থাকি আর কি। আচ্ছা, আপনি তো একজন সার্জন, তো আপনার কাছে আসলে কি মনে হয় যে রমজানে সাধারণত কোন ধরনের সার্জিক্যাল ডিজিজগুলো সব থেকে বেশি হয়ে থাকে? আমাদের দেশে যেটা হয়, ম্যাক্সিমামই যারা পেপটিক আলসার ডিজিজে ভোগে, এই পেশেন্টগুলো ইনঅ্যাডুকুয়েট ইনটেকের কারণে সাধারণত দেখা যায় ইভিনিংয়ের আগে, মানে ইফতারের কিছু আগে যায় এদের পারফোরেশন, দ্যাট মিনস ডিউডেনাল আলসার পারফোরেশন, এই ধরনের ডিজিজগুলো হয়। এছাড়া আরও কতগুলো ডিজিজ হইতে পারে যেগুলো এর সাথে রিলেটেড, যেমন গল ব্লাডারের অ্যাকিউট ইনফেকশন, কলিসিস্টাইটিস, যাদের হয়তো গলস্টোন ছিলই কিন্তু অ্যাটাক ছিল না, কিন্তু এই রোজার মধ্যে দেখা যায় যে তাদের খাওয়ার অনিয়ম হয়, স্পেশালি ইফতারের সময় কিছু ফ্যাটি ডায়েট খাওয়ার পর কিন্তু এই অ্যাটাকগুলো হয়। এবং আরও কিছু ডিজিজ হয় যেমন প্যানক্রিয়েটাইটিস, এই ডিজিজগুলো কিন্তু রোজার মধ্যে বেশি অ্যাটাক করে ডিউ টু মানে হ্যাবিচুয়াল চেঞ্জ অফ দ্য ডায়েট। নর্মালি তো আমরা যতটুকু জানি যে প্যানক্রিয়াটিক পেশেন্ট যারা রয়েছে তাদেরকে কিন্তু লো ফ্যাট ডায়েট ফলো করতে হয়, কিন্তু রমজান আসলে আমাদের যে ট্রেডিশন, সেই ট্রেডিশন অনুযায়ী মেনটেন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। যারা মেনটেন করতে পারে তারা কিন্তু এই ডিজিজগুলোতে ভোগে না সাধারণত। যেটা আমরা প্রথমেই বলছিলাম যে একজন সার্জন হিসেবে যখন আপনারা সার্জারি করেন তখন কিন্তু চেষ্টা করেন যে রোগীর নিরাপত্তা কতটুকু বজায় থাকবে সেই বিষয়টি আপনারা চিন্তা করে থাকেন দায়িত্ববোধের দিক থেকে। এবং রোগীরাও কিন্তু চিন্তা করে থাকে সাধারণত যে সার্জারির পরে আসলে যে আমার যে পেইনটা থাকবে সার্জারির কারণে সেটি কতদিন থাকবে, সেটার জন্য আমি কি কি করতে পারি। প্রথমে আপনার কাছে আমি জানতে চাইবো যে এই যে পেইন হওয়াটা বা ব্যথা হওয়াটা, সেটা কি আসলে খুব স্বাভাবিক? যে কোনো সার্জারি মিনস কাটতে হয় বডিতে, দ্যাট মিনস ইনসিশন দিলেই যে নার্ভ এন্ডিংগুলো আছে বডিতে সেগুলো কাটা পড়ে এবং সেই কারণে কিন্তু পেইন হয়। সো এনি সার্জারি দের ইজ পেইন, বাট কোনো কোনো ডিজিজ আছে যেগুলো পেনের কারণেই সার্জারি করতে হয়। আচ্ছা, তাহলে পেনের কারণে যে সার্জারিটা করা হচ্ছে সেইটা আমরা রিলিভ করে দিই, বাট সার্জারির কারণে যে পেনটা হয় সেটা আবার কিন্তু কয়েকদিন থাকে, সেটাকে বলে পোস্ট অপারেটিভ পেন। আচ্ছা, হ্যাঁ, এই পেনটা আমরা কিন্তু রিলিভ করতে পারি উইদিন 2 or 3 ডেজে স্বাভাবিক হয়ে যায়। আর যে পেনের কারণে আমরা সার্জারি করি, যেমন অ্যাকুট কলিসিস্টাইটিসের কারণে, সেই পেনটা তো পার্মানেন্ট রিলিভ হয়ে যায়। সো এটা একটা ভালো দিক যে সার্জারি করার পর ওই অসুখ তো আর থাকে না। এবং অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, সিভিয়ার পেন, সার্জারি করার পর তো ওই পেন আর থাকে না, কিন্তু ওই যে বললাম সার্জারি করার পর যে পেন হয় সেইটা আমরা উইদিন 1 or 2 or ম্যাক্সিমাম মানে 3 ডেজের মধ্যে এই পেনগুলো। এক্ষেত্রে তো স্যার আমরা বলতে পারি যে সেই পেনটা কতদিন থাকবে, কত ঘন্টা থাকবে, সেটা ডিপেন্ড করে কোন ধরনের সার্জারি তার সম্পন্ন হচ্ছে। রাইট, ডিউরেশন অফ দ্য সার্জারি, ক্যারেক্টার অফ দ্য সার্জারি অ্যান্ড নেচার অফ দ্য সার্জারি, এটার উপর নির্ভর করে। যেমন নাও ডেজ আমরা ল্যাপারোস্কোপিক সার্জারিগুলো যেগুলো করি, এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে পেনটা কিন্তু কম হয়, একটু হ্যাঁ, উইদিন 24 আওয়ার্স কিন্তু সব ধরনের পেন আর থাকে না।
কিন্তু ওপেন সার্জারি যেগুলো আমরা আগেও করতাম এখনও করি সেগুলো হচ্ছে অনেক বড় ইনসিশন দিতে হয় জি। এবং সেগুলোর কারণে বড় ইনসিশনের কারণে পেন হিল না হওয়া পর্যন্ত পেন কিন্তু থাকে অল্প অল্প আচ্ছা। এবং এই পেনগুলো ওষুধ দিয়ে ম্যানেজ করতে হয়। অনেক সময় কিন্তু আমরা দেখেছি যে রোগীদের তরফ থেকে খুব কমন একটা প্রশ্ন থাকে চিকিৎসকের প্রতি বা সার্জনদের প্রতি, এই যে আমার এখন এই মুহূর্তে আমি ব্যথাটা অনুভব করছি, এই ব্যথাটা আমার কতদিন থাকবে? হয়তো তিনি একদিন 2 দিন পার করলেন, কিন্তু তারপরও দেখা যায় যে তিনি কিন্তু পেইনটা ফিল করছেন বা বোধ করছেন। এক্ষেত্রে আপনাদের পরামর্শ কি থাকে? না, এইটা হচ্ছে যে যখনই কোনো সার্জারি আমরা করি তারপরে একটা পিরিয়ডিক্যাল একটা অ্যান্টিবায়োটিক এর সাথে সাথে আমরা একটা পেইন কিলার ওষুধ ব্যবহার করে থাকি, সো দ্যাট যেন নর্মাল যে পেইন ডিউ টু ইনসিশন মানে কাটার জন্য যে ব্যথাটা সেটা যেন না হয়, এবং নিয়মিত ওষুধ নিলে সেই ব্যথাগুলো থাকে না। আচ্ছা। কিন্তু যদি কেউ যদি পোস্ট অপারেটিভ পেশেন্ট ওষুধ প্রেসক্রাইব করার পরও যদি সেই ওষুধগুলো না খায় অথবা ইনজেক্টেবল ফর্মে যেগুলো দিই না নেয়, তাহলে দেখা যাচ্ছে সর্বোচ্চ হিলিং না হওয়া পর্যন্ত সাধারণত 7 দিনে সাধারণ সার্জারিগুলো হিল হয়ে যায়। এই 7 দিন পর্যন্ত হয়তো পেন থাকতে পারে। যেমনটাই আপনি একটু আগে বলছিলেন যে এক একটা রোগের ক্ষেত্রে এক এক ধরনের হয়তো সার্জারি সম্পন্ন Right. হতে পারে, ডিপেন্ড করে যে আসলে কোন ধরনের সার্জারি কোন ধরনের ডিজিজের জন্য হচ্ছে। এক্ষেত্রে কোনোটা হয়তো মাইনর সার্জারি, কোনোটা হয়তো মেজর সার্জারি। এক্ষেত্রে আপনি যদি আমাদেরকে বলতেন যে এই দুটো সার্জারির মধ্যে আসলে ইন্টেন্সিটিটা কীরকম হয়ে থাকে? মেজর সার্জারি বলতে সাধারণত আমরা যেগুলো বড় বড় ডিজিজ যেমন গলব্লাডার ডিজিজ যদি আমরা ধরি, এগুলো মেজর সার্জারি হয়। মাইনর সার্জারি হার্নিয়া, হাইড্রোসিল বা অ্যাপেন্ডিক্স, এগুলো মাইনর সার্জারি আমরা বলি। তো মেজর সার্জারিতে আসলে এখনকার যুগে যে ল্যাপারোস্কোপিক সার্জারি করি সেখানে কিন্তু অ্যাকচুয়ালি টিস্যু ইনজুরি অনেক কম হয়, এবং এই জন্য এটাকে আমরা বলি মিনিমাল ইনভেসিভ সার্জারি। আচ্ছা। যত কম কাটা হবে তত মানে পেন কম হবে। সো মেজর সার্জারি হলেও যদি মিনিমাল ইনভেসিভ আমরা করি, আচ্ছা। দ্যাট মিনস ল্যাপারোস্কোপিক্যালি করি, তাহলে কিন্তু পেন অনেক কম হয়। আর মাইনর সার্জারি হলেও ওটাকে ল্যাপারোস্কোপি বা মিনিমাল ইনভেসিভ না করে যদি ট্রেডিশনাল মেথডে করি তাহলে কিন্তু পেন বেশি হয়। আচ্ছা। সো এটা ভ্যারি করছে অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ দ্য সার্জারি। আপনার কাছে একটু জানতে চাইবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন এই যে এই ল্যাপ্রোস্কোপিক সার্জারি অথবা হচ্ছে যে মিনিমাল ইনভেসিভ যে সার্জারিগুলো হচ্ছে, কোনটা প্র্যাকটিস আসলে আপনারা বেশি করছেন নাকি এখন যে দিন দিন- যেটা ম্যানুয়াল যেটা হচ্ছে? রাইট, এখন যেটা হচ্ছে যেমন গলব্লাডার ডিজিজগুলো আগে আমি যখন পাস করছি 2002 সালে, তখন কিন্তু আমরা করছি যে ওপেন সার্জারিগুলো বেশি করছি, কিন্তু নাও ডেজ আমি ওই ল্যাপারোস্কোপিক সার্জারি হয়তো শতকরা একটাও ওপেন করি না, তার মানে ল্যাপারোস্কোপি হয়, যার জন্য এই পেন যে মেন আগেকার সময় যেটা বেশি ছিল সেটা কিন্তু এখন আর কম হচ্ছে। এবং আমরা যতটুকু দেখেছি যে রোগীদের তরফ থেকেও কিন্তু একই ধরনের ডিমান্ড থাকে যে তারা ল্যাপ্রোস্কোপির মাধ্যমে সার্জারিটা করতে চায় অথবা মিনিমাল ইনভেসিভের মাধ্যমে কিন্তু সার্জারিটা করতে রাইট, চায়। এখন অনেক চেঞ্জ হয়েছে মানুষের। আগে প্রথম থেকে ভীতি ছিল যে না পেট কেটে কীভাবে গলস্টোন বের করবে, হ্যাঁ, কিন্তু এখন দেখে দেখে শিখছে মানুষ, আধুনিক মানে যে প্রচারণা এতে অনেক ইমপ্রুভ হয়েছে, এবং মেন্টালিটি চেঞ্জ হয়েছে এইভাবে যে তারা সবাই চায় যে ল্যাপারোস্কোপিক্যালি করবে, এবং এই ক্ষেত্রে পেনও কম, এবং দেখা যায় যে 1-2 দিন পরেই আমরা পেশেন্টকে বাড়িতে পাঠিয়ে দিতে পারি, এবং আচ্ছা। পেন কিলার কিন্তু কম লাগে। যেহেতু স্যার আপনি বললেন যে পেনটা 2-1 দিনের মধ্যেই ভালো হয়ে যায় এবং পেশেন্টও দেখা যায় যে উইদিন 7 ডেজ অথবা উইদিন 3 to 4 ডেজের মধ্যে কিন্তু বাড়ি Recover করে, ফিরতে পারছে, কিন্তু কারো ক্ষেত্রে কিন্তু কিছু কিছু বিষয় একটু ভিন্ন হয়ে থাকে। অনেক রোগীদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি সার্জারির পরে তার পেইনটা কন্ট্রোলে আসছে না, সেক্ষেত্রে আসলে কি ধরনের জটিলতা তৈরি হতে না, পারে এটা বা আপনারা disease কি to- ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন? ওই এটা মুহূর্তে? ডিজিজ টু ডিজিজ ভ্যারি করে। প্রাইমারি ডিজিজ যে কারণে সার্জারি হয়েছে সেটা যদি ভালো হয়ে যায় তাহলে যে উন্ডের কারণে যে ব্যথা এটা কিন্তু থাকে না, এটা উইদিন 7 ডেজ ভেরিয়াস টাইপ অফ ড্রাগ আমাদের আছে হাতে, সেগুলো দিলে ভালো হয়ে যায়। আচ্ছা। কারণ উনটা হিল যদি হয়, হিল হতে যদি দেরি হয় কোনো কারণে, তখন অ্যান্টিবায়োটিক যদি আমরা চেঞ্জ করে দিই অথবা সেন্সিটিভিটি দেখে অ্যান্টিবায়োটিক দিই তাহলে কিন্তু হিল হয়ে যায়। হিল হয়ে গেলে পেন থাকে। মেইন টিস্যু ইনজুরি যতক্ষণ থাকে, হিলিং প্রবলেম যদি থাকে তাহলে আচ্ছা। পেন থাকে, আদারওয়াইজ পেন থাকে না। কিন্তু ভবিষ্যতের কথা যদি আমরা বলি যে কি কি জটিলতা তার হতে পারে যদি কারোর তীব্র ব্যথা থাকে? না, ব্যথার কারণে তো আসলে জটিলতা হয় না। ব্যথা যদি সার্জারির কারণে যে ব্যথাগুলো, না, অনেক সময় আমরা শুনে থাকি যে সেকেন্ডারি ইনফেকশন হয়। রাইট, ওই সেকেন্ডারি সেটা বললাম আমি, যে সেকেন্ডারি ইনফেকশন যদি হয় তাহলে ব্যথা হয়, তাহলে আমরা ইনফেকশন যদি কারেকশন করতে পারি, অথবা কারো অনেক বড় ধরনের অপারেশন করলে বাস্ট অ্যাবডোমেন হয়, অ্যাবডোমিনাল ইনসিশন দেওয়ার পর অপারেশন করলে সেগুলো কিন্তু ওই ধরনের পেন থেকে জটিলতা হতে পারে।
স্যার আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে আপনি যেমনটি বলছিলেন যে অনেক সময় ঘা থেকে অনেক ধরনের ইনফেকশন হয় বা সেকেন্ডারি ইনফেকশন হয়ে থাকে, সো এই যে পেইনটা কারো কারো ক্ষেত্রে আনকন্ট্রোল থাকছে এবং সেটা কিন্তু ক্ষতেও কিন্তু প্রভাব ফেলছে, সো এই ম্যানেজমেন্টটা আপনারা সাধারণত কিভাবে করে থাকেন বা রোগীদেরকে সার্জারির পরে ফলো আপটা আসলে কিভাবে রাখতে বলেন? থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আপনি যে কোশ্চেনটা করছেন এটা মেজর সার্জারি যেগুলো আমরা করি, যেমন এই যে রোজার মধ্যে পারফোরেশন যদি হয়ে যায়, নাড়ি ফুটা যেটাকে বলে, সেই ধরনের সার্জারিগুলো করার পর কিন্তু ইনফেকশন হয় ফ্রিকোয়েন্টলি, এবং দেখা যায় যে এটাকে বলে বাস্ট অ্যাবডোমেন অথবা এই ধরনের যদি কিছু হয় তখন কিন্তু পেন পারসিস্ট করে, এবং এই পেশেন্টগুলো ক্রনিক্যালি ইল হয়ে যায়, এবং সেগুলোকে ফাইন ড্রেসিং করা এবং ওখান থেকে সোয়াব নিয়ে কালচার করে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দেওয়া, এবং এগুলো করলে দেখা যায় যে একসময় ইট উইল হিল। যদি হিল হয়ে যায় তাহলে কিন্তু আর পেন থাকে না, কিন্তু যতক্ষণ না হিল হয়েছে দ্যাট মিনস পেন ইন্ডিকেট করে যে তার প্রবলেম ইজ দেয়ার, এটাও একটা ইন্ডিকেটর আর কি। সো সেটা আমরা যদি আইডেন্টিফাই করতে পারি যে ভেরিয়াস টাইপ অফ ইনভেস্টিগেশন করে যে ভিতরে কোনো প্রবলেম হইলো কিনা, যেমন ভিতরে যখন আমরা নাড়ি কেটে জোড়া দিই, যেমন অ্যানাস্টোমোসিস করি, সেগুলো যদি লিকেজ হয় তাহলে কিন্তু পেন হয়। সো এটা একটা কমপ্লিকেশন। এই যে আপনি লিকেজের কথা বললেন, অনেক সময় কিন্তু রোগীরা বুঝতে পারে না যে এটা কোনো সেকেন্ডারি ইনফেকশনের দিকে যাচ্ছে, সো কি কি সাইন সিম্পটম থাকলে? রাইট, পেইন একটা সাইন ওইরকম যে পেইন দেখে আমরা বুঝতে পারি যে তার প্রবলেম হইতেছে, এবং অ্যাবডোমিনাল ডিসটেনশন অথবা টেম্পারেচার যদি থাকে। অনেকের ক্ষেত্রে আমরা শুনেছি যে ওয়াটার ডিসচার্জ হয় বা পাস বের হয়, এটাই সেকেন্ডারি ইনফেকশন। এবং পাস যখন হয় তখন কিন্তু পেনও থাকে এবং টেম্পারেচারও থাকে, এবং টেম্পারেচার পেইন থাকলে আমরা তখন ভেরিয়াস টাইপ অফ ইনভেস্টিগেশন করি, আল্ট্রাসাউন্ড অথবা সিটি স্ক্যান করে আমরা বুঝতে পারি যে ভিতরে কালেকশন আছে অথবা অ্যানাস্টোমোসিস লিকেজ হয়েছে, তখন কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিই এবং সাথে সাথে পেইন কিলার দিলে তারা কারেকশন হয়ে যায়। জি, আমরা এই সার্জারি পেশেন্টদের পেইন এবং তার পরবর্তী সময়টাতে কি কি প্রোটোকল মেনটেন করতে হয়, কি কি অসুবিধা হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানবো। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরবো খুব শিগগির, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির ব্র্যান্ড নিউ নিয়মিত আয়োজন মেডি ক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান লাইফ সায়েন্স পিএলসি এই অনুষ্ঠানে। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন প্রফেসর ডক্টর এম.এ. মোতালেব হোসেন, এবং আজ আমরা আলোচনা করছি সার্জারির পরে পেশেন্টদের আসলে কী ধরনের পেন হয়ে থাকে এবং সেই পেনগুলোকে আসলে কিভাবে ম্যানেজ করা উচিত বা ম্যানেজমেন্ট কীরকম হওয়া উচিত, সেই বিষয়গুলোই কিন্তু আজ আমরা আলোচনা করার চেষ্টা করছি আপনাদের জন্যই। আমরা চলে যাচ্ছি এখন আমাদের মূল আলোচনায়। স্যার, আমরা কথা বলছিলাম যে সার্জারি পরবর্তী সময়টাতে পেশেন্টদের তো বিভিন্ন ধরনের কমপ্লিকেশনস হয়ে থাকে, তার মধ্যে কমন বা এটাকে আমরা সাধারণ বলতে পারি যে পেইন হওয়াটা। কারো কারো ক্ষেত্রে দেখা যায় কেউ হয়তো কিডনির পেশেন্ট, কেউ হয়তো তার কার্ডিয়াক রিলেটেড প্রবলেম রয়েছে, অথবা কারোর হয়তো গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে। তো পোস্ট সার্জিক্যাল পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে এই যে পেইনটা থাকে, যেটাকে আমরা খুব স্বাভাবিক হিসেবেই মনে করে থাকি, সো তাদের ক্ষেত্রে যে পেইন কিলারটা দেওয়া হয় বা সাপোজিটার যেটা দেওয়া হয়, সেটি কি আসলে তার জন্য কোনো ক্ষতির কারণ হতে পারে? অ্যাকচুয়ালি পেন টলারেন্স এক এক পেশেন্টের এক এক রকম। যদি তার পেন খুব সিভিয়ার হয় সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আমরা এই ধরনের ক্রনিক ইলনেস যে পেশেন্টগুলো, স্পেশালি কিডনি ডিজিজ, সেগুলোই কিন্তু ব্যবহার করি। আদারওয়াইজ কিন্তু আমরা ইনডিসক্রিমিনেটলি সবাইকে কিন্তু পেন কিলার ব্যবহার করতে বলি না। আচ্ছা। আর যে স্ট্যান্ডার্ডে ওষুধগুলো তৈরি, যে ডোজ আর কি স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডে কিন্তু কিডনি সাধারণত ক্ষতি করে না। সো আমরা পোস্ট অপারেটিভ পেইন কিলার যেগুলো ব্যবহার করি সাধারণত সর্বোচ্চ 7 দিন পর্যন্ত। সুতরাং এই যে 7 দিন পর্যন্ত আমরা যে নর্মাল ডোজে ব্যবহার করি, এগুলো খুব একটা মানে নর্মাল কিডনিতে কোনো ইফেক্ট পড়ে না। কিন্তু যদি সিরাম ক্রিয়েটিনিন লেভেল বেশি থাকে অথবা কিডনি ফাংশন ইম্পেয়ার্ড হয় অথবা নেফ্রোলজিস্টরা যদি বলে যে এর ব্যবহার করা যাবে না, তাহলে বিকল্প বিভিন্ন ধরনের পেইন কিলার আছে, হ্যাঁ, যেগুলো আমরা NSAID বলি, অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস, সেগুলোও কিন্তু বেশি কিডনি ক্ষতি করে। কিন্তু সেন্ট্রালি অ্যাক্টিং ড্রাগ যেগুলো সেগুলো আবার কিডনির কোনো ক্ষতি করে না, সুতরাং আমরা তখন ওগুলো ব্যবহার করি, যেমন মরফিন, পেথেরিন বা এই ধরনের হাই লেভেলের ড্রাগ যদি সিভিয়ার পেন হয়। এখন আমরা জানবো যে আমরা তো জানি যে যে কোনো সার্জারি সম্পন্ন করার আগে একজন সার্জন হিসেবে বা চিকিৎসক হিসেবে যখন আপনাদের তরফ থেকে যেরকম একটা মানবিক দায়িত্ব থাকে যে আমি রোগীর সার্জারিটা খুব সফলভাবে সম্পন্ন করব, মানবিকতার দিক থেকে আমরা চিন্তা করি যে রোগী আসলে কতটুকু সুস্থভাবে বাড়ি ফিরতে পারবে, সেই জায়গাটায় কিন্তু অনেক কিছু বিষয় কিন্তু কাজ করে। তো আপনার কাছে একটু জানবো যে রোগীদের তরফ থেকে আসলে সার্জারির আগে একটা ইতিবাচক মনোভাব থাকাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। অনেকেই কিন্তু দেখা যায় যে আগেই খুব নেগেটিভ চিন্তা ভাবনা করে থাকে যে আমার সার্জারিটা হয়তো ভালো নাও হতে পারে, আমি সুস্থ নাও হতে পারি।
এটাকে আমরা কাউন্সিলিং বলি। আমরা প্রি অপারেটিভলি প্রত্যেকটা পেশেন্টকে এইগুলো কাউন্সিলিং করি। সেটা হচ্ছে যে ডিজিজটা আছে এটা আমরা সার্জারি করবো কি জন্যে, যে ডিজিজটা যেন ভালো হয়ে যায়। জি এবং সেটার ভীতি যেটা মানুষের সবাই থাকে, কারণ অপারেশনের কথা শুনলে সবাই ভয় পায়, কারণ অপারেশন মানে পেইন। জি এবং প্রায়ার টু কিলিং দ্য পেইন আমরা অ্যানাস্থেসিয়া দিই। সো পেইন কিন্তু হয় না ডিউরিং সার্জারি, এনি কাইন্ড অফ সার্জারি। যদি কোয়ালিফাইড সার্জন অপারেশন করে জি ডিউরিং সার্জারি কোনোই পেন হয় না। এবং সেইটা আমরা সুন্দর করে বুঝাই দিই পেশেন্টকে যে কীভাবে কী করতে হবে। তার মানে হচ্ছে যে অপারেশনের আগে যে আমরা প্রিপারেশনটা করি তখন আমরা বলে দিই যে কী কী খাবে কী কী খাবে না, এবং অপারেশনের সময় যে প্রিপারেশনটা নেওয়া হয় অ্যানাস্থেসিয়া দেওয়ার জন্য আচ্ছা। সেগুলোতেও কিন্তু ওই কথাটা বলে দেওয়া হয় যে পেনটা কী পরিমাণ হবে। ডিউরিং সার্জারি তো কোনো পেন হয় না, আইদার স্পাইনাল অ্যানাস্থেসিয়া অথবা যে ধরনের অ্যানাস্থেসিয়া আমরা দিই না কেন কোনো ব্যথা হয় না, কিন্তু পোস্ট অপারেটিভলি পেন হয়। কারণ যেহেতু একটা ইনসেশন দিতে হয় মানে কাটতে হয়, আচ্ছা। সুতরাং সেটা পেন হবে। টিস্যু ইনজুরি মানে পেন। আচ্ছা সো এটা যদি আমরা সুন্দর করে বুঝাই দিই তাহলে কিন্তু অনেক পেশেন্টই, অ্যাবাউট 99% পেশেন্টই বোঝে, এবং তারা আফটার সার্জারি যে ইফেক্টটা পায় তাতে তারা খুশি হয়। আচ্ছা এবং তো এই যে সার্জারি মানে হচ্ছে সার্জারি পরবর্তী সময়টাতে 2 দিন বা 7 দিন পর্যন্ত একটা পেইন থাকবে, পেইন থাকাটাই খুব স্বাভাবিক। এটা কিন্তু, স্বাভাবিক, একদমই খুব স্বাভাবিক। স্বাভাবিক। মেডিকেল একটা টার্ম আছে পেইন স্কেল, মানে রোগী Right. কতটুকু পর্যন্ত বুঝতে পারবে যে এই পর্যন্ত ব্যথাটা হলে সেটা হচ্ছে নর্মাল, কিন্তু এর বাইরে যদি ব্যথাটা থাকে তখন আমাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই পেইন স্কেলটা সম্পর্কে আপনার কাছে একটু এইটা জানতে পেন চাই। স্কেল যেটা, সেটা অ্যাকচুয়ালি মেডিকেল একটা টার্মিনোলজি। এটা সাধারণ পেশেন্টের জন্য যদি আমরা বলি যে আমরা ডে টু ডে যেভাবে লাইফ লিড করি, জি। নর্মালি কিছু থাকে ট্রমা অ্যান্ড আদার্স, সেই পেনগুলো, আর হচ্ছে একটা সিভিয়ার পেন ডিউরিং সার্জারি যেটা, সেই সিভিয়ার পেনটাকে আমরা বলি যে ওইরকম যদি কোনো পেন থাকে তাহলে ইউ শুড কমপ্লেইন। এক্ষেত্রে স্যার আপনার কাছে একটু জানবো যে আমরা তো জানি যে কোনো ধরনের সার্জারি করার আগে রোগীদেরকে তার রোগ সম্পর্কে এবং কী ধরনের সার্জারিটা হবে সেই সম্পর্কে একটা কাউন্সিলিং করা হয়। এই কাউন্সিলিংটা আপনারা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ মনে করেন? কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় রোগীদের একটা কমপ্লেন থাকে ছোট্ট, যে ডাক্তাররা খুব একটা সময় দিতে চায় না। এক্ষেত্রে সার্জারির আগে কাউন্সিলিংটা আপনারা আসলে এই কিভাবে কথাটা করেন? এখনকার যুগে হয়তো কারো কারো ক্ষেত্রে সত্য, কিন্তু সার্জারির ক্ষেত্রে সত্য নয়। এই কারণে যে এখন আমরা ইচ অ্যান্ড এভরি পেশেন্টের ইনফর্ম কনসেন্ট বলে একটা ফর্মই আছে, সেই আচ্ছা। ফর্মটা আমরা পূরণ করি। এবং প্রায়র টু দ্যাট আমাদের একজন কাউন্সিলর থাকে, এবং যে সার্জন নিজে সার্জারি করে সে তো হসপিটালে করলে বারবার রাউন্ড দেয়, তখন তাকে ডিটেলস বলা হয় যে আপনার এই অপারেশন হবে, এই অসুখ, ইভেন এখন ভিডিও অডিও এবং হচ্ছে ছবি দেখে আমরা বুঝাই জি। দিই যে এই সার্জারিটা হবে, আপনার এই জায়গায় কাটা হবে, এই করা হবে। সো পেশেন্টে কিন্তু ওই পর্যায়ে থাকে না। কিন্তু কিছু কিছু মানুষ থাকে যারা কমপ্লেন করতেই ভালোবাসে, হ্যাঁ, তাদের কথা আলাদা। আদারওয়াইজ প্রত্যেকটা সার্জারি, কখনো তাড়াহুড়া করে কোনো সার্জারি হয় না, আচ্ছা। এক্সেপ্ট ইমার্জেন্সি। অর্থাৎ কাউন্সিলিংটা আপনারা ইট ইজ মাস্ট, ট্রিটমেন্টের একটা কারণ একটা পার্ট পেশেন্ট হিসেবে মনে ভর্তি করেন। থাকে, তারপর তার অনেক ধরনের কাউন্সিলিং হয়। ইভেন ওটিতে নিয়ে যাওয়ার পরও যে অ্যানাস্থেসিয়া স্যার আছে যারা অজ্ঞান করে, তারাও কিন্তু ডিটেলস বলে। ওটি নার্স আছে তারাও বলে। মানে এইটা মানে রুটিন সার্জারির ক্ষেত্রে কখনোই মানে কাউন্সিলিং ছাড়া সার্জারি হয়ে যায়, জি। এটা কখনোই সম্ভব না। কিন্তু ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি হঠাৎ করে হ্রাস হয়ে গেল, তখন কিন্তু আচ্ছা, কারো কোনো সেটি হয়তো সেটা ভিন্ন সেটা বিষয়। সেটা ভিন্ন। আদারওয়াইজ আচ্ছা, স্যার আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট্ট করে আপনার কাছে জানতে চাই যে সার্জারির পেশেন্ট যারা রয়েছে, যিনি সার্জারির পেশেন্ট এবং তার পরিবারের যে সদস্যরা, তাদের প্রতি আপনার বিশেষ পরামর্শ কি, যে সার্জারির আগে পরে আসলে কি কি বিষয় তাদের মানবিক দিক থেকে তাদের মেনে নেওয়া উচিত এবং তাদের তরফ থেকে আসলে দায়িত্ববোধটা কতটুকু? যাদের অপারেশন হবে, দ্যাট মিনস পেশেন্ট, তার কিন্তু সচেতনতা থাকতে হবে যে আমার যে অসুখটা হয়েছে, যে কারণে সার্জারি হচ্ছে, আমার অসুখটা ভালো হয়ে যাবে। আর যারা আত্মীয় স্বজন আছে, তার রিলেটিভস, তারা যদি সাপোর্ট না দেয় মেন্টাল, তাহলে কিন্তু তারা অপারেশন করতে পারবে না। জি। এবং সেই সাপোর্টটা এইভাবে দেওয়া উচিত যে এটা ভালোর জন্য একটা অপারেশন হচ্ছে। সো এখানে কিছু পেইন থাকবে, হ্যাঁ, কিছু সাফারিংস থাকবে, কিন্তু সেটা লিমিটেশনের মধ্যে, এবং ডাক্তাররা সেটা কারেক্ট করবে। সো এই ব্যাপারটা যদি সুন্দরভাবে বোঝানো যায় তাহলে, এবং ফ্যামিলি মেম্বাররা যদি সাপোর্ট দেয়, তাহলে কোনো অপারেশনই মানে কষ্টকর কিছু নয়। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত চমৎকার কিছু ইনফরমেশন আপনি আমাদেরকে দিলেন যে সার্জারি যে পেশেন্টগুলো রয়েছে তাদের কী কী ধরনের পেইন হতে পারে এবং পেইন পরবর্তী সময়টাতে কী কী প্রোটোকল তাদের মেনটেন করা উচিত সেই সম্পর্কে একটা স্পষ্টত ধারণা দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন RTVর ব্র্যান্ড নিউ নিয়মিত আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান লাইফসাইন্স পিএলসি, এই অনুষ্ঠানটি। আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে ছিলেন প্রফেসর ডক্টর M.A. মোতালেব হোসেন। দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেই সাথে নিরাপদে থাকুন।